হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা? আগের দিনে বৃত্তীয় গতি শেষ করেছি এবং অঙ্কগুলো করিয়েছি অনেক। আজকে শুরু করব ওয়ার্ক এনার্জি, অর্থাৎ কি কার্য শক্তি চ্যাপ্টার। ঠিক আছে, তো প্রথমেই কার্য শক্তি পড়তে গেলে একটা জিনিস জানার দরকার, সেটা আগেও বলেছি, সেটা হচ্ছে ফোর্স। ফোর্স কি বলেছিলাম, অনেক আগেও বলা হয়েছে নিউটন চ্যাপ্টারে, তাই আমি আর বিশেষ যাচ্ছি না। শুধু কি লিখছি, অবস্থার পরিবর্তন ঘটায়, তাই তো? অবস্থার পরিবর্তন ঘটায়। আরেকটু লিখতে পারি কি, যে যা প্রয়োগে বস্তুর অবস্থা পরিবর্তন ঘটে বা স্মরণ হয়, তাই তো? বা আমি এখানে লিখতে পারি, এর জায়গাতে আমি লিখবো কি, এই চ্যাপ্টারতে একটু অন্যভাবে লিখি, যে যা বস্তুর স্মরণ ঘটায়। স্মরণ ঘটায় মানে হচ্ছে কি, স্মরণ বলা অর্থ হচ্ছে কি, এটা একটা ভেক্টর কোয়ান্টিটি, তাই তো? মানে কি, মান প্লাস একটা অভিমুখ আছে, নির্দিষ্ট অভিমুখ। এইখানে কার্য যখন আমি করব, তখন এই অভিমুখটা একটু ইম্পর্টেন্ট জিনিস হিসাবে দাঁড়াবে। অর্থাৎ কি, যে কোনো ভেক্টর কোয়ান্টিটি রিলেটেড জিনিসগুলোই হচ্ছে কি, অভিমুখটা খুবই গুরুত্বপূর্ণ। এবার আমি কার্য যদি বলি সংজ্ঞা, কার্য বা ওয়ার্ক, ভিডিওটা পজ করে একটু ভাবো তো, কার্য কি কাকে বলে? সিম্পলেস্ট সংজ্ঞা দেখি, কোনো বস্তুর ওপর কি প্রয়োগ হলে, এই বল প্রয়োগ হলে, কোনো বস্তুর ওপর, কোনো বস্তুর উপর বল প্রযুক্ত হলে, যদি বস্তুর উপর প্রযুক্ত বলের অভিমুখে স্মরণ ঘটে, অভিমুখে স্মরণ ঘটে, তাহলে বলা হয় বল কার্য করেছে, তাই তো? অর্থাৎ কি বলতেছি, কার্যের পরিমাণ কি হয়, কার্যের পরিমাণ সমান হচ্ছে কি, বল ইন্টু স্মরণ। মানে বল এবং স্মরণের গুণফলটাই হচ্ছে কি, কার্যের পরিমাণ। তাহলে দেখো, এখানে বলা হচ্ছে কোনো বস্তুর উপর বল প্রযুক্ত হলে, তাহলে বল প্রযুক্ত হলো, তার সাথে কি যুক্ত আছে, অভিমুখে স্মরণ হতে হবে। অর্থাৎ কি, বল প্রয়োগ যেদিকে করছি তার অভিমুখে স্মরণ হতে হবে, তাহলে সেটাকে বলবো কি আমরা কার্য। আর যদি অভিমুখে স্মরণ না হয়, সেক্ষেত্রে সে বল কার্য করছে না, তাই তো? অর্থাৎ এখান থেকে কি বলা যায়, দেখো, কার্য হচ্ছে একটা কি, স্কেলার কোয়ান্টিটি। এটা হচ্ছে কি, এটা স্কেলার কোয়ান্টিটি, এটা একটি স্কেলার কোয়ান্টিটি, স্কেলার রাশি। আর যেখানে হচ্ছে কি, বল এবং স্মরণ দুটি হচ্ছে কি ভেক্টর কোয়ান্টিটি, তাহলে এখানে কি লিখবো, ডাব্লিউ ইকুয়াল টু কি হবে, এফ, আর স্মরণকে আমি এস দিয়ে চিহ্নিত করলাম, এটাও ভেক্টর, এটাও ভেক্টর, তাহলে মাঝে কি দেবো, ক্রস না ডট? দুটো ভেক্টর মিলে একটা স্কেলার হচ্ছে, তাহলে অবশ্যই কি হবে, ডট। তার মানে কি, ডট প্রোডাক্ট করা মানে হচ্ছে কি, ভেক্টর, দুটো ভেক্টর কোয়ান্টিটি ডট মানে হচ্ছে কি, সেটার ভেক্টর থাকলো না, স্কেলার হয়ে গেল। তো কার্যকে ডিফাইন করতে হবে এফ ডট এস, তাই তো? ধরে নাও একটা বস্তু আছে, আমি এদিকে বল প্রয়োগ করলাম, তাহলে বস্তু স্মরণ হলো কোন দিকে, স্মরণটা হলো এদিকে। তাহলে কৃতকার্য কত হবে, ডাব্লিউ ইকুয়াল টু এফ এস, তাই তো? আমি যদি এটা ফেলি, এফ ডট এস সমান হচ্ছে কত, এফ এস কস জিরো, অর্থাৎ এফ এ। যদি এরকম করি, এটাকে দিতে পারো ভেক্টর। আমি বল প্রয়োগ করছি এইভাবে, এফ ভেক্টর প্রয়োগ, বল প্রয়োগ করলাম, বস্তুর স্মরণ হলো কোন দিকে, এদিকে। এটাকে দুভাবে লিখতে পারি। আমি প্রথমে ভেক্টর চিহ্ন দিলাম না, আমি কোনটা দিকে কি করছি, আমি এইটা থেকে লিখছি কাজের পরিমাণ, অর্থাৎ বল ইন্টু স্মরণ, এবং কোন দিকে নেব, বলের অভিমুখে স্মরণ।
ঠিক আছে, সরণটা কোন দিকে, বলের অভিমুখে। ঠিক আছে, তাহলে দেখো তো এটা যে বল, এই থিটা অ্যাঙ্গেল করা আছে, তাহলে বলের অভিমুখে সরণ বলতে কি, তাহলে এস একটা উপাংশ নিয়ে নেবো, তাহলে এদিকে কি আসছে দেখো তো, এস কস থিটা। তাহলে কার্য কি লিখতে পারি আমি, ডাব্লিউ সমান লেখা যাবে এফ ইন্টু এস কস থিটা, অর্থাৎ কি বল ইন্টু বলের অভিমুখে সরণ কথা হয়েছে এস কস থিটা। আলটিমেট সরণ হচ্ছে এদিকে, তখন কি করবো, সরণের একটা উপাংশ নেব। যদি এরকম করা হয়, এদিকে এস প্রয়োগ করা হয়েছে, সরণ হয়েছে, আর এদিকে বল প্রয়োগ হয়েছে। ঠিক আছে, তাহলে আমি এখানে যেমন কি করলাম, সরণের উপাংশ নিলাম কার দিকে, বলের দিকে। আমি এটাও তো করতে পারি, বলের একটা উপাংশ নিতে পারি এদিকে, এফ কস থিটা। তাহলে কথা হচ্ছে দেখো, এদিকে বল প্রযুক্ত হচ্ছে কত, এফ কস থিটা, সরণ হচ্ছে কত, এস। তাহলে এখান থেকে লিখতে পারি কি, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ কস থিটা ইন্টু এস। দেখো দুটো জিনিস হচ্ছে একই, এখানে হচ্ছে কি বলের উপাংশ নেওয়া হয়েছে, আর এখানে সরণের উপাংশ নেওয়া হয়েছে। আলটিমেট কি, সরণ এবং বল উপাংশ নেবো কি একই দিকে, অর্থাৎ কি যেদিকে সরণ হচ্ছে সেই দিকে একটা বলের উপাংশ নেব, অথবা সরণের একটা উপাংশ নেবো কি বলের দিকে। কখনো এটা কার্য এফ এস হবে না, কারণ কি এফ এবং এস এর অভিমুখটা পুরোপুরি আলাদা। বা যদি ভেক্টর ফর্মে লিখি তাহলে কি লিখবো, ডাব্লিউ ইকুয়াল টু এফ ডট এস, তাই তো, মানে প্রথমে এফ এস কস থিটা, এটাকে আমি লিখতে পারি কি এফ কস থিটা ইন্টু এস লিখতে পারি, বা এফ ইন্টু এস কস থিটা এটাও লিখতে পারি। তাহলে আমি সিম্পলি কি করবো, এফ মানে এফ ডট এস এটা ইউজ করব। এটা ইউজ করলে কি অত দেখার দরকার নেই, তাহলে বল ভেক্টর ডট সরণ ভেক্টর সমান এফ এস কস থিটা, থিটার মানটা যদি বলে দেয় পেয়ে যাবো। কয়েকটা অঙ্ক দেখবে আছে, আমি নাম্বার লাস্টে বলে দেবো, ক্লাসটা ভালোভাবে করো, আমি অঙ্কের নাম্বার মাঝে কোথাও বলে দেবো, তোমরা ওই অঙ্কগুলো শুধুমাত্র করবে। ধর নাও কোনো একটা বস্তুকে ঠেলছো, একটা বস্তুকে ঠেলছো, ঠিক আছে, এদিকে বল প্রয়োগ করে ঠেলছো, এফ বল প্রয়োগ করছো, বস্তুর সরণ হচ্ছে কোন দিকে, এদিকে। তাহলে সেক্ষেত্রে কার্য কত হবে, তাহলে দেখো বলের মানে কি, বলটা এদিকে আছে, রোলার ঠেলার অঙ্ক মনে, সরি রোলার ঠেলা এটা মনে পড়ছে নিশ্চয়ই, আগে পড়েছি ভেক্টরে। তাহলে এর দুটো অংশ হচ্ছে কি, এফ এর একটা অংশ হবে, যদি থিটা হয় তাহলে কথা হচ্ছে এফ কস থিটা, এদিকে এফ সাইন থিটা। যখন আমি কার্য বের করব, কোন দিকে সরণ হচ্ছে, এদিকে সরণ হচ্ছে, বলের অংশ হচ্ছে কোন দিকে, এদিকে আছে, তাহলে কার্য কত হবে, এস ইন্টু এফ, সরি ডাব্লিউ ইকুয়াল টু এফ কস থিটা ইন্টু এস। বা ডাইরেক্ট থিটা মান দেওয়া থাকলে এখানটা ইউজ করতে পারি, বুঝলো। তাহলে কার্য সমান কি বললাম, আলটিমেটলি বল ইন্টু সরণ। বা ভেক্টর ফর্মটা কি ইউজ করবো, এফ ডট এস, এটাই হচ্ছে কি সব থেকে ভালো, থিটা অ্যাঙ্গেল বলে দিলে অ্যাপ্লাই করে দেবো। নোট করে নাও তাড়াতাড়ি এটা। দেখো এরপর আমি কি লিখতে পারি, দেখো এফ ডট এস যদি থাকে, এফ ডাব্লিউ ইকুয়াল টু এফ ডট এস, যদি এফ পারপেন্ডিকুলার টু এস হয়, অর্থাৎ কি থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, সেক্ষেত্রে কথা হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু কথা হচ্ছে এফ এস কস 90 ডিগ্রি সমান হচ্ছে কত, জিরো, অর্থাৎ কি কার্য জিরো হবে। সরণ এবং প্রযুক্ত বল যদি 90 ডিগ্রি হয় তখন সেটা কি হয়, কার্য জিরো হয়, এটাকে বলা হয় কি কার্যহীন ফোর্স, সরি কার্যহীন বল বা কার্যহীন নো ওয়ার্ক ফোর্স। তাহলে এখান থেকে আমরা দুটো সিদ্ধান্ত নিতে পারছি কার্যের ক্ষেত্রে, যে কার্যের জন্য কি করতে হবে, কার্যের জন্য বল প্রয়োগ করা দরকার, বল প্রয়োগ করা দরকার। এবং দেখো আরেকটা কোন, যে বল প্রয়োগ করলেই তো হবে না, কার্য হয়ে যাবে কি, যদি বল প্রয়োগ করে আমি দেয়ালটাকে ঠেলছি, আমার এই দেয়ালটাকে ঠেলছি এরকম করে, সরণ হচ্ছে না, সেখানে কি হবে, কার্য হবে না, সেটাও কি হবে, কার্যহীন বল। তাহলে 2 নম্বর কি পয়েন্ট লিখতে পারি এখান থেকে, বলকে অবশ্যই বস্তুর যে কোনো দিকে সরণ
ঘটাতে হবে, সরণ ঘটাতে হবে। ঘটাতে হবে, কিন্তু বাদ যাবে কি শুধুমাত্র লম্ব দিক ছাড়া। ঠিক আছে, লম্ব দিকে যদি সরণ ঘটায় তাহলে কার্য কত হবে? 0 হবে। তাহলে এই দুটো হচ্ছে পয়েন্ট কি হচ্ছে, কার্যের জন্য বল প্রয়োগ করা অবশ্যই দরকার, এবং হচ্ছে কি বলকে অবশ্যই সরণ ঘটাতে হবে, সরণ যদি না ঘটায় কার্য হবে না। তবে আপনি দেখি নো ওয়ার্ক ফোর্স, অর্থাৎ কি কার্যহীন বল। দেখতে পাচ্ছি কি 1 নম্বর কি দেখলাম, যদি থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হয়, অর্থাৎ কি প্রযুক্ত বল, অর্থাৎ কি বলের লম্ব দিকে, প্রযুক্ত বলের লম্ব দিকে যদি সরণ ঘটে তাহলে কার্য ইকুয়াল টু 0 হয়। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস 90 সমান 0। তাহলে এই বলটা কি বলবো আমরা? কার্যহীন বল। তাহলে এটাকে বলা হবে কি? কার্যহীন বল। ঠিক আছে, এর এক্সাম্পল কি? প্রথমটা এক্সাম্পল কি দেবো? তুমি যাচ্ছ কোন দিকে? সুটকেস নিয়ে রাস্তা হেঁটে যাচ্ছ, অভিকর্ষ বল কাজ করছে কোন দিকে? নিচের দিকে, সবসময় নিচের দিকে কাজ করছে কি? জি। তাহলে অভিকর্ষ বল কত কার্য করছে? 0। মানে কি 1 নম্বর এক্সাম্পল, অনুভূমিক রাস্তায় হাঁটা কোনো বা অনুভূমিক রাস্তায় কোনো ব্যক্তি বা বস্তুর সরণ অভিকর্ষ বলের দ্বারা কার্য কত হবে? 0। 2 নম্বর পয়েন্ট কি বলতে পারি? কোনো একটা বস্তু বৃত্তপথে আবর্তন করছে, বৃত্তপথে আবর্তন করলে কি হয়? এই বস্তুটা কেন্দ্রের দিকে একটা কাজ করে কি? অভিকেন্দ্র বল এফসি। আর কি অভিকেন্দ্র বল দ্বারা কৃত কার্য 0। তাই এটাও হচ্ছে কি অভিকেন্দ্র বলটা কার্যহীন বল, কারণ বস্তুর সরণ হচ্ছে কোন দিকে? এদিকে সরণ, আর অভিকেন্দ্র বল কাজ করছে কোন দিকে? কেন্দ্রের দিকে, পরস্পর কি লম্ব। কিন্তু যদি এখানে কোনো ফোর্স অ্যাপ্লাই হয় এই সাইডে, তাহলে কি বস্তুটার গতিবেগ বৃদ্ধির জন্য একটা বল অ্যাপ্লাই হচ্ছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তার জন্য কার্য 0 হবে না। আগের চ্যাপ্টারে পড়ছিলাম, দেখবে নন ইউনিফর্ম মোশনের ক্ষেত্রে দেখিয়েছিলাম, তাহলে এর জন্য কার্য 0 হলো, এর জন্য কার্য 0 হবে না। এক ব্যক্তি কি করলো? রাস্তাতে হেঁটে যাচ্ছে, হেঁটে সুটকেস নিয়ে হেঁটে গেল, তার কার্য 0। তারপর যদি সে ট্রেনে উঠলো, ট্রেনে ওঠার পর সুটকেসটাকে মাথা করে ওপরে বাংকারে তুললো, বাংকারে তুললে কি হবে? সেই মুহূর্তে কার্য হবে, কিন্তু যতক্ষণ সে হেঁটে যাবে কোনো কার্য হবে না। ঠিক আছে, তো যেখানেই দেবো কি বল এবং সরণ পরস্পর লম্ব হচ্ছে, সেটাই হবে কি? কার্যহীন বল। আরো এক্সাম্পল আছে, আমি আর দিচ্ছি না। 2 নম্বর পয়েন্ট লিখবো কি? 1 নম্বর হচ্ছে কি থিটা কোণ 90 ডিগ্রি। 2 নম্বর কেস, যদি এস ইকুয়াল টু 0 হয়, যদি সরণ 0 হয়, তাহলে কি হবে? কার্য 0 হবে। হবে কি হবে না? কারণ কি ডাব্লিউ ইকুয়াল টু এফ ইন্টু এস, তাহলে এখানে এস এর মানটা যদি 0 হয় তাহলে কার্য কত হবে? 0 হবে। সেক্ষেত্রে বলা হয় কি? কার্যহীন বল। তুমি তোমার রুমের দেওয়ালটাকে ঠেলছো, ঠেলেই যাও সারা জীবন, কোনদিন সরবে না, তাহলে এটা হবে কি? কার্যহীন বল হয়ে যাবে। বৃহৎ কোনো বস্তুকে বল প্রয়োগ করে যদি সরণ ঘটানোর চেষ্টা করা হয়, বস্তু যদি সরণ না হয়, সেটা হবে কি? কার্যহীন বল। 3 নম্বর পয়েন্ট কি বলতে পারি? 3 নাম্বার, যদি এফ ইকুয়াল টু 0 হয়, কিন্তু তাহলে কি বলবো? তো স্যার ডাব্লিউ ইকুয়াল টু যদি এফ 0 মানে কি? ডাব্লিউ ইকুয়াল টু এফ
ডট এস, অর্থাৎ কেটা মান যদি 0 হয় তাহলে কার্য 0 হচ্ছে। তো সেটা তো সিম্পল জিনিস। একটা এক্সাম্পল কেমন হবে, ফ্রি স্পেসে যদি কোনো পার্টিকেল ধরো নাও এখান থেকে মহাকাশে নিয়ে গেছো, সেখানে কি হচ্ছে, একটা বস্তুকণা গতি ঘুরে বেড়াচ্ছে, বাধাহীনভাবে ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে। তাহলে কি কোনো বস্তুর ফ্রি স্পেসে গতিটা হচ্ছে কি কার্যহীন বল, কারণ সেখানে কোনো বল প্রয়োগ করে নাই, কিন্তু সে গতি আছে। মোশন অফ এ বডি ইন এ মোশন অফ এ আইসোলেটেড বডি, isolated body in free space। এটা বাংলা করাটা একটু মুশকিল, এই জন্য আমি এটা ইংরেজিতে লিখে দিলাম যে মোশন অফ এ আইসোলেটেড বডি। আইসোলেটেড মানে হচ্ছে একদম পৃথক, কোনো কিছু থেকে মানে সবকিছু বাধা বিপত্তি থেকে মুক্ত, সেটা আইসোলেটেড, ওর উপর কারো প্রভাব নেই। ইন ফ্রি স্পেস হচ্ছে কি কার্যহীন বল হবে, সেখানে এফ ইকুয়াল টু 0 মানে কার্য 0, অর্থাৎ কি নো ওয়ার্ক ফোর্স, কিন্তু বস্তুটা স্মরণ ঘটছে, ঠিক আছে। আগের দিন বলেছিলাম যে কেউ কারো চারিদিকে ঘুরলে কি কিছু না পেলে ঘুরবে না, কিন্তু দেখো আমাদের পৃথিবী সূর্যের চারদিকে ঘুরেই যাচ্ছে, সে অভিকেন্দ্র বলার জন্য কার্য 0, তাও ঘুরে যাচ্ছে মতলব, কত বোকা পৃথিবী, তাই না? শুধু ঘুরেই যাচ্ছে, কোনো কার্য হচ্ছে না, আর কার্য না করলে কোনো টাকা পাবে না, পয়সা পাবে না, কোনো জিনিসও পাবে না, ঠিক আছে। জাস্ট জোকস করলাম, নোট করো তাদের, এটা তাদের নোট করো। এতক্ষণ মধ্যে যে থিওরিগুলো করা হলো তাতে আমার সেট 1-এর 1, 2, 11 এবং 33 নম্বর অঙ্কটা করা হবে। তোমরা এটা করে নাও তাড়াতাড়ি, ভিডিওটা পজ করে নাও। এবার দেখো ইউনিট কি হবে, ইউনিট কার্যের ইউনিট কি আছে দেখো, ডাব্লিউ সমান কি পড়লাম, বল ইন্টু সরণ, তাই তো। তাহলে বলের ইউনিট কি নিউটন, আর হচ্ছে কি সরণের ক্ষেত্রে মিটার, এটা কি এসআই এর ক্ষেত্রে এসআই, এটা কি বলা হয় জুল, জুল। এটা হচ্ছে কি এসআই একক কার্যের। আর এটা হচ্ছে কি সিজিএস এ কি লিখবো, সিজিএস এ বলে কত ডাইন ইন্টু সেন্টিমিটার, এটাকে বলা হয় কি আর্ক। তাহলে বলের পরম একক কি দুটোকে বলা হয়, এটা বলের পরম একক হচ্ছে দুটো, জুল আর আর্ক। এটাকেই ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজ করা হয়। সেক্ষেত্রে 1 জুল সমান হচ্ছে কত, 10⁷ আর্ক। ঠিক আছে। আবার অন্য একক ইউজ করা হয়, যেমন হচ্ছে কি বলেছিলাম অভিকর্ষীয় একক, কোন একটা বস্তু এম ভরের বস্তুর ওজন কত হয় mg, একে কি করা হয় গ্রাম ওয়েট দিয়ে প্রকাশ করা হয়, গ্রাম ওয়েট। ঠিক সেরকমই আছে কি নিউটন মিটার, একে প্রকাশ করবো কি এসআই, এসআই এর ক্ষেত্রে প্রকাশ করা হয় কি কেজি মিটার, অর্থাৎ কি 1 কেজি মিটার সমান কত লিখতে পারি আমি, এটা কেজি মিটার। এবার যদি 1 কেজি মিটার সমান কত লিখবো, 1 কেজি মানে কি 1 কেজি ভর, যে বল প্রয়োগ করবে সেটা কত হবে 1 ইন্টু জি ইন্টু মিটার, অর্থাৎ কত হচ্ছে জি 1 মিটার সমান জি নিউটন, অর্থাৎ কত হবে 10 নিউটন। আরেকটা প্রকাশ করা হয় কি সিজিএসএ গ্রাম সেন্টিমিটার, বাক বলবো কি আমি 1 গ্রাম সেন্টিমিটার সমান কত লিখবো 1 জি সেন্টিমিটার সমান হচ্ছে কি 1 ইন্টু জি ইন্টু 1 সেমি, দ্যাটস ইকুয়াল টু জি আর্ক, অর্থাৎ কি 980 আর্ক। তাহলে অনেক সময় কার্যকে গ্রাম সেন্টিমিটার বা কেজি মিটার দ্বারাও প্রকাশ করা হয়, যেটা এটা ইউজ খুবই কম হয়, বা এফপিএস পদ্ধতি আছে, এটা আমার দরকার নাই, মেনলি আমরা এটা মনে রাখবো, তোমরা আগেও পড়ে এসছো, ঠিক আছে। এরপর চলে যাবো বল দ্বারা কার্য এবং বলের বিরুদ্ধে কার্য। বল দ্বারা কার্য এবং বলের বিরুদ্ধে কার্য। ধরো কোনো সংস্থায় একটা বল বর্তমান, যেমন ধরো আমরা এখানে এই মুহূর্তে অবস্থিত করছি, তাহলে আমাদের সংস্থাতে কি আছে দুটো ফোর্স সবসময়, একটা ফোর্স সবসময় বিরাজমান, সেটা হচ্ছে কি অভিকর্ষীয় বল। তাহলে আমাদের সিস্টেমে, আমাদের সংস্থায় কোন বল সবসময় বর্তমান, অভিকর্ষীয় বল।
সবসময় কি সর্বদা বর্তমান। কাজ করে কোন দিকে? সবসময় কি করে? নিচের দিকে কাজ করে। এফ জি সময় কত হচ্ছে এম জি। তাহলে অভিকর্ষ বল সবসময় কি কাজ করছে? নিচের দিকে। এটা হচ্ছে আমাদের সংস্থার বল। তুমি চাও আর না চাও সবসময় কিন্তু এটা বর্তমান। ঠিক আছে, এরপর হচ্ছে কি বল দ্বারা কার্য, বলের বিরুদ্ধে কার্য। এমন হতে পারে আমি বস্তু বা বল প্রয়োগ করলাম এদিকে এফ, অর্থাৎ কি কোনো বস্তু স্মরণ ঘটাতে গেলে বহিস্থ এজেন্টের দরকার হয়। আমরা হচ্ছে কি বহিস্থ এজেন্ট। একটা বস্তু পড়ে আছে, সে বস্তুটা নিজে থেকে সরতে পারছে না, জড় বস্তু নিজে থেকে সরতে পারবে না, তাকে স্মরণ ঘটাতে গেলে কি করতে হবে? বহিস্থ এজেন্টকে বল প্রয়োগ করতে হবে। তাহলে একটা হচ্ছে কি বহিস্থ এজেন্ট চলে আসছে, এই জিটাকে ধরে আছে, কি নিচেতে পড়ে আছে বস্তুটা, জিটা ধরা যেটাকে টেনে, এবং বস্তু স্মরণ ঘটাতে চাইছি, তখন আমাকে বহিস্থ এজেন্ট কে বল প্রয়োগ করতে হবে। ধরো না বহিস্থ এজেন্ট বল প্রয়োগ করলো, বস্তুটা স্মরণ হলো এদিকে এস। তাহলে এক্ষেত্রে কৃতকার্য কত হবে? তাহলে এক নম্বর হচ্ছে কি বহিস্থ এজেন্ট, এজেন্ট দ্বারা কৃতকার্য কত হচ্ছে? দেখো তো বল প্রয়োগ করছি কত? এফ এ, স্মরণ হচ্ছে কত? এস। অর্থাৎ কি আসছে দেখো তো এফ এ এস কস 0 ডিগ্রি। এদের মধ্যবর্তী কোণ কত? এস যেদিকে আছে এফ ও সেদিকে আছে, অর্থাৎ মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি। অর্থাৎ কি আসছে? কৃতকার্যের কি আসছে? পজিটিভ আসছে, তাই তো। কিন্তু দেখো অভিকর্ষজ বল অর্থাৎ সংস্থার বল কোন দিকে কাজ করছে? নিচের দিকে কাজ করছে। বস্তুর স্মরণ হচ্ছে কোন দিকে? অপর দিকে। সাপেক্ষ পাল্টে যাচ্ছে। আমি বল প্রয়োগ করে উপর দিয়ে উঠাচ্ছি, কিন্তু সংস্থা কি দেখছে? যে আমি নিচের দিকে বল প্রয়োগ করছি, বস্তু চলে যাচ্ছে উপর দিকে। তো সেক্ষেত্রে কি হবে? সংস্থার বল সংস্থার বল বা অভিকর্ষ বলের সাপেক্ষে সেটা কি হচ্ছে দেখো তো, ডাব্লিউ ইকুয়াল টু এফ জি ইন্টু এস। এফ জি কোন দিকে কাজ করছে? নিচের দিকে। এস কাজ করছে কোন দিকে? উপর দিকে। তাহলে থিটা কত মানে এখানে? থিটা ইকুয়াল টু 180 ডিগ্রি। অর্থাৎ কত আসছে? এফ জি ইন্টু এস কস 180 ডিগ্রি। এটা কত আসবে? নেগেটিভ আসবে। তাহলে এই বলটা কাজ করছে নিচের দিকে, কিন্তু স্মরণ হচ্ছে ওইদিকে, অর্থাৎ বলের বিরুদ্ধে কৃতকার্য এটা। আর এটা হচ্ছে কি বস্তুজন যেদিকে বল প্রয়োগ করছে সেদিকে কৃতকার্য হচ্ছে, সেটা হচ্ছে কি পজিটিভ। তাহলে একই কার্য, একটাই করেছে, আমি দেখো বল প্রয়োগ করে স্মরণ করাচ্ছি, দুটো সাপেক্ষ পাল্টে দিলাম, একটা নেগেটিভ হয়ে গেল, একটা পজিটিভ হয়ে গেল। একটা ক্ষেত্রে কি বল দ্বারা কার্য করছে, মানে যেদিকে বল প্রয়োগ হচ্ছে সেদিকে স্মরণ হচ্ছে, আর এটা হচ্ছে কি বল প্রয়োগ করছে তার বিপরীত দিকে কার্য হচ্ছে। কারণ আমি তোমার সামনে, তোমার আমি পশ্চিম দিকে অবস্থিত, যখন সাপেক্ষ পাল্টে দেবো আমার তুমি পূর্ব দিকে অবস্থিত হবে, তাই তো। ঠিক সেরকম এখানে হচ্ছে, এটাকে বলবো কি বল দ্বারা কার্য, কার্য এটা হচ্ছে কি অভিকর্ষজ বলের বিরুদ্ধে কার্য। ঠিক আছে, ঠিক সিমিলার কেস কেমন হতে পারে? একটা বস্তু আছে, এই বস্তুটা কোন দিকে কাজ করছে? এফ জি নিচের দিকে কাজ করছে, সমান এম জি। আমি বস্তুটাকে স্মরণ ঘটাচ্ছি এদিকে এস, অর্থাৎ কি বস্তু স্মরণ ঘটছে নিচের দিকে এস। অর্থাৎ কি একটা বস্তুকে ওপর থেকে নামাচ্ছি, এখানে কি করছিলাম? একটা বস্তুকে উপরে তুলছি, ওপর থেকে নামানোর সময় কি হচ্ছে দেখো, অভিকর্ষীয় বল যেদিকে ক্রিয়া করছে বস্তু স্মরণ সেদিকে ঘটছে। তাহলে কি হবে? অভিকর্ষীয় বল দ্বারা বল এর সাপেক্ষে কার্য কথা হচ্ছে এফ ডাব্লিউ ইকুয়াল টু এফ জি ইন্টু এস। কথা হচ্ছে এফ জি এস কস 0 ডিগ্রি। এখানে থিটা কত? 0 ডিগ্রি এর সাপেক্ষে। তো কথা হচ্ছে এটা আসছে কি পজিটিভ। তো যেদিকে যেদিকে বল প্রয়োগ করছে সেদিকে স্বর্ণলেখে আসছে, পজিটিভ আসছে। এরপর হচ্ছে দেখো নিশ্চয়ই এই মুহূর্তে যদি ফিজিক্স পড়ে থাকো, ফিজিক্সের বই আছে, তার সাথে ম্যাথের বইটা নাও, নিয়েছো, নিয়ে বইটাকে
এভাবে ধরো, নেকে নিচে দিয়ে নামাও। তা দেখো তো তুমি কোন দিকে বল প্রয়োগ করছো। ফিজিক্স আর ম্যাথ বইটাকে একসাথে নাও, নিয়ে বলটা এরকম ধরো, নিয়ে ওরকম নামাও নিচের দিকে। তা দেখো তো তোমার বলটা কোন দিকে প্রয়োগ হচ্ছে, ওপর দিকে প্রয়োগ হচ্ছে। ধরো না, খুব হালকা জিনিসকে, খুবই মানে সূক্ষ্ম জিনিস, হালকা আঘাত লাগলে ভেঙে যাবে, সেটা তুমি নামাচ্ছ, তুমি কি করবে, ওপর দিয়ে বল প্রয়োগ করে ধীরে ধীরে নামাবে, তাই তো? তাহলে বহিস্থ এজেন্ট কোন দিকে বল প্রয়োগ করছে সেক্ষেত্রে, এদিকে বল প্রয়োগ করছে কি এক্সটার্নাল এজেন্ট। সরণ হচ্ছে কোন দিকে, নিচের দিকে। তাহলে কি হবে, বহিস্থ এজেন্ট দ্বারা কার্য। কথা হবে সেক্ষেত্রে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ জি ডট, সরি, বহিস্থ এজেন্ট এ একটু এস কথা হবে এফ এস কস কথা হবে 180, এখানে থিটা কথা হবে এর জন্য 180 ডিগ্রি হবে, অর্থাৎ কথা হবে নেগেটিভ। তাহলে এর জন্য যখন পজিটিভ, একই ঘটনার জন্য কি হচ্ছে, একই ঘটনার জন্য হচ্ছে কি নেগেটিভ, এখানে এর জন্য যখন পজিটিভ, এর জন্য তখন নেগেটিভ। দেখো, এর যেদিকে বল প্রয়োগ, পজিটিভ পজিটিভ কখন হচ্ছে, যে যেদিকে বল প্রয়োগ করা হচ্ছে সেদিকে স্মরণ ঘটছে। আর নেগেটিভ কখন হচ্ছে, যেদিকে বল প্রয়োগ তার বিপরীতে স্মরণ, এটা বিপরীতে স্মরণ, এটা হচ্ছে বিপরীতে স্মরণ, সেক্ষেত্রে কি হবে, নেগেটিভ। এটা হচ্ছে কি বলের বিরুদ্ধে কার্য, এটা হচ্ছে কি বলের বিরুদ্ধে কার্য, এটা হচ্ছে কি অভিকর্ষ বলের বিরুদ্ধে কৃত কার্য। কার্য, ঠিক আছে। এই জিনিসটা মানে বইয়ে আছে, একটু ব্যাখ্যা করে দিলাম, নোট করো না তাড়াতাড়ি প্রয়োজন মনে হলে। তাহলে ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স, আর কি বল দ্বারা কার্য। কার্য সংজ্ঞা কি দেব, যদি কোনো বস্তুর সরণ প্রযুক্ত বলের অভিমুখে ঘটে, তাহলে সম্পাদিত কার্যকে বলা হয় বল দ্বারা কার্য। ঠিক আছে, যেমন কি হচ্ছে এক্সাম্পল, তুমি একটা বস্তুকে টানছো এদিকে, এফ বল প্রয়োগ করে বল প্রয়োগ করছো, সরণ হচ্ছে এস। তার কি কোনো বস্তুকে ঠেলা বা টানা, শুধু ঠেলা লেখো, কোনো বস্তুকে ঠেলছি, তখন কি হচ্ছে, সরণ ঘটছে। 2 নাম্বার কি হতে পারে, তুমি ধরে নাও একটা স্প্রিং আছে, এই স্প্রিং, ঠিক আছে, স্প্রিংকে এফ বল প্রয়োগ করে প্রসারিত করছো, সেখানে কি হচ্ছে, তুমি বল প্রয়োগ করছো দিকে, তো স্প্রিং এর প্রসারণ হচ্ছে কোন দিকে, এদিকে, তাহলে এখানে কার্য কথা হবে যে বল দ্বারা স্প্রিং এর প্রসারণ, এটা হবে কি কার্য, বল দ্বারা কার্য। যে কোনো কার্য আছে, তুমি বল প্রয়োগ করছো, বলের অভিমুখে সরণ হচ্ছে, সেটা হবে কি বল দ্বারা কার্য। 2 নাম্বার কি বলবো, ওয়ার্ক ডান এগেনস্ট দ্য ফোর্স, অর্থাৎ কি বলের বিরুদ্ধে কার্য, AGINST এগেনস্ট, বলের বিরুদ্ধে কার্য। এটা কি হবে, একই রকম সংজ্ঞা, যদি কোনো বস্তুর সরণ প্রযুক্ত বলের বিপরীতে ঘটে, যদি কোনো বস্তুর সরণ প্রযুক্ত বলের অভিমুখের সাথে সাপেক্ষে বিপরীত দিকে ঘটে, তাহলে সম্পাদিত কার্যকে বলা হয় সম্পাদিত কার্যকে
বলা হয় বলের বিরুদ্ধে কার্য। ঠিক আছে, বলের বিরুদ্ধে কার্য। এরপর এখানে একটা লিখে রাখতে পারো কি, এটাকে বলা হয় কি পজিটিভ ফোর্স বলা হয় এটাকে, সরি পজিটিভ ওয়ার্ক, আর এটাকে বলবো কি নেগেটিভ ওয়ার্ক। বলের বিরুদ্ধে কার্যকে নেগেটিভ ওয়ার্ক বলা হয় এবং বলের দ্বারা কার্যকে পজিটিভ ওয়ার্ক বলা হয়। একটু আগে দেখলে যে প্লাস মানে ছিল, অর্থাৎ কি cos থিটা ইকুয়াল টু 0 হলে কথা হবে cos এর মানটা 1 হবে, সেক্ষেত্রে পজিটিভ হবে, আর থিটা 180 ডিগ্রি হলে সেক্ষেত্রে cos এর মানটা নেগেটিভ আসবে। এরপর এর এক্সাম্পল কি দেবো, একটা এক্সাম্পল মনে করে দেখো তো। ঘর্ষণ বল দেখেছো নিশ্চয়ই, আমি একটা বস্তুকে কোনো নতল বরাবর সরি কোন তল বরাবর টানছি, বল প্রয়োগ করছি এফ, তাহলে বস্তু স্মরণ হবে কোন দিকে, ধরুন স্মরণ হচ্ছে এদিকে। ঘর্ষণ বল কাজ করে কোন দিকে, গতির বিরুদ্ধ দিকে কাজ করে ঘর্ষণ বল। তাহলে ঘর্ষণ বল কাজ করছে কোন দিকে, বিপরীত দিকে। বস্তু স্মরণ হচ্ছে কোন দিকে, সামনের দিকে। তাহলে ঘর্ষণ বল দ্বারা কৃতকার্য হচ্ছে কি নেগেটিভ ফোর্স, নেগেটিভ কার্য। ঘর্ষণ বল দ্বারা কার্য হচ্ছে কি কার্য, এবং এটা কি হচ্ছে নেগেটিভ ফোর্স বলতে পারো, নেগেটিভ ফোর্স, নেগেটিভ ওয়ার্ক। আর কি হতে পারে, সাইকেলের চাকার ব্রেক, ব্রেক করে হচ্ছে কি সাইকেল জায়গায় থামানো হচ্ছে। তাহলে ব্রেক যেদিকে প্রয়োগ করা হয়, বা ধরুন কোনো বস্তু ছুটে আসছে, একটা বস্তু এদিকে গতিশীল আছে ভি বেগে, তুমি এখানে বল প্রয়োগ করছো, বল প্রয়োগ করে থামানোর চেষ্টা করছো, তাই তো। তাহলে কি দেখবে যে বস্তুর স্মরণ হচ্ছে এদিকে, কিন্তু তুমি থামানোর চেষ্টা করছো এখানে থামালে, তাহলে বল প্রয়োগ হচ্ছে এদিকে আর স্মরণ হচ্ছে কোন দিকে, এদিকে। তাহলে সেক্ষেত্রে কি হবে নেগেটিভ ফোর্স। তাহলে কোনো বস্তু, কোনো গতিশীল বস্তুকে, গতিশীল বস্তুকে বল প্রয়োগ করে থামানো। আরেকটা এক্সাম্পল কি হবে, এই স্প্রিং এর ক্ষেত্রে হবে, দেখো যদি স্প্রিং নিই, তুমি এদিকে এফ বল প্রয়োগ করছো, স্প্রিংটাকে প্রসারণ ঘটাচ্ছে কোন দিকে, এক্স ঘটিয়েছো, কিন্তু স্প্রিং এর মধ্যে একটা বল উৎপন্ন হয়, সেটা হচ্ছে কত মাইনাস কে এক্স, কে এক্স। তাহলে স্প্রিং কি করবে, তোমার বলের বিরুদ্ধে কৃতকার্য করবে। তাহলে স্প্রিংও কি করবে, এদিকে বল প্রয়োগ করবে। যদি বিশ্বাস না হয় স্প্রিংকে তো টানো, ছেড়ে দাও, দেখো কোন দিকে আছে। তাহলে এটা হবে কি নেগেটিভ কার্য। ঠিক আছে, ওটাও নেগেটিভ কার্য হিসেবে তুমি ধরতে পারো। তারপর কি কোনো বস্তুকে উপরে তোলা, এটা কি হচ্ছে অভিকর্ষ। তাহলে এখানে কি হবে অভিকর্ষ বলের বিরুদ্ধে কার্য। তাহলে এগুলো নোট করে নাও, এটা হচ্ছে কি নেগেটিভ ফোর্সের, নেগেটিভ ওয়ার্কের এক্সাম্পল, এটা হচ্ছে কি পজিটিভ ওয়ার্কের এক্সাম্পল এগুলোটা। ঠিক আছে, এটা পজিটিভ ওয়ার্ক আর এটা নেগেটিভ ওয়ার্ক, বা বল দ্বারা কার্য, বলের বিরুদ্ধে কার্য, যে কোনো একটা দিতে পারে। তুমি এটা মনে রাখবে সবসময় কোনটা কি হবে, তাতে নোট করে নাও এটা। এরপর দেখো ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম অফ ফোর্স। সিস্টেম অফ ফোর্স বলতে কি একাধিক বল যদি কাজ করে কোনো একটা সংস্থার উপরে, তাহলে কৃতকার্য কত হবে। ধরে নাও এটা বস্তুর উপর অনেকগুলো বল কাজ করছে, F1 F2 F3, F1 F2 F3, বস্তুর স্মরণ ঘটলো কত এস। তাহলে কার্য কত হবে বলো তো, ডাব্লিউ ইকুয়াল আমি লিখতে পারি, দেখো F1 S প্লাস F2 S প্লাস F3 S। আমি ভেক্টর চিহ্ন দিয়ে দিচ্ছি, ভেক্টর চিহ্ন দিলাম, মাঝে ডট, বা এটা আমি লিখতে পারি কত, যে দেখো F1 প্লাস F2 প্লাস F3 ডট এস। অর্থাৎ কি আসছে, বলগুলোর লব্ধি রেজাল্টেন্ট বল ইন্টু স্মরণ। তাহলে কি একাধিক বল প্রযুক্ত হলে কৃতকার্য কত হবে, এটা হচ্ছে কি বলগুলির লব্ধি বল দ্বারা কৃতকার্যের সমান। বা বলতে পারি কি, দেখো এখানে কি প্রত্যেকটা কার্য আলাদা আছে, তাহলে বলগুলি দ্বারা কার্যের সমষ্টি। বা হচ্ছে কি বলতে পারি বলগুলি দ্বারা
কার্যের সমষ্টি। তাহলে বা এখানে লিখতে পারি কি ডাব্লিউ ইকুয়াল টু লিখতে পারি দেখো সামেশন অফ এফ আই ইন্টু ডট এস। এফ আই বলতে কি এফ এর মানটা কত হবে F1 এস, F2 এস, F3 এস, সামেশন মানে যোগফল, ঠিক আছে, এভাবে লেখা যায়। বা বলতে পারে কি সামেশন অফ ডাব্লিউ আই অর্থাৎ কি বলগুলি দ্বারা কার্যের সমষ্টি। এরপর দেখো এখানে থিটা অ্যাঙ্গেলের জন্য ডট প্রোডাক্ট আছে, তার মানে কি কোনটা পজিটিভ হতে পারে কোনটা নেগেটিভ হতে পারে। পুরো ফোর্সটা হয়তো কোনো ফোর্স এদিকে অ্যাপ্লাই হচ্ছে, এদিকে অ্যাপ্লাই হচ্ছে, F3 ধরনের এদিকে অ্যাপ্লাই হচ্ছে, তাহলে এক্ষেত্রে কত আসবে, এটা নেগেটিভ হয়ে যাবে। সেটা এই ডট দেওয়া আছে এর মধ্যে থিটা অ্যাঙ্গেল যেটা হবে সেই থিটাটা কি করবে নেগেটিভ সাইনটা নিয়ে চলে আসবে। আমি এখানে পজিটিভ দিয়ে লিখে রাখলাম কিন্তু এটা কি থিটাটা নেগেটিভ সাইন নিয়ে চলে আসবে, অর্থাৎ 90 ডিগ্রি বেশি হলেই সেখানে নেগেটিভ হয়ে যাবে। ঠিক আছে, একটা অঙ্ক করে নাও, ধরে নাও একটা বস্তু জলের নিচে আছে, ঠিক আছে, একটা এক্সাম্পল, একটা এম ভরের বস্তু, ঠিক আছে, রো ঘনত্বের বস্তু একটা তরলের মধ্যে নিমজ্জিত আছে। তরলটা হচ্ছে কি সিগমা ডি ঘনত্বের তরলের নিমজ্জিত আছে। তা ডি হচ্ছে কি তরলের ঘনত্ব, এম হচ্ছে কি বস্তুর ভর, আর রো হচ্ছে বস্তুর ঘনত্ব। এবার যদি কোশ্চেন দেয় এরকম যে বস্তুটিকে জলের নিচ থেকে 3 মিটার উপরে উঠাতে কত কার্য করতে হবে, বস্তুটিকে জলের নিচ থেকে এস পরিমাণ উপরে ওঠাতে কৃতকার্য কত হবে। তাহলে দেখো তো যখনই জলের মধ্যে নিমজ্জিত করেছি বা তরলের মধ্যে নিমজ্জিত করেছি কোনো বস্তুকে, নিমজ্জিত করলে সঙ্গে সঙ্গে কাজ করে কি একটা তো ফোর্স আছে কোন দিকে নিচের দিকে এম জি আছে, তো আরেকটা বল কাজ করবে কি সবসময় ওপর দিকে এফ বি, প্লবতা বল। লব্ধি ফোর্স কোনটা হবে, এই দুটো বিয়োগ ফলটা সেই লব্ধি ফোর্সে কার্য করব। বা আমি কি করতে পারি এর জন্য স্মরণ আর এর জন্য স্মরণ করতে পারি, নিযোগ করতে পারি। তবে অত না করে আমি লব্ধি ফোর্স দিয়ে করছি, ঠিক আছে। তাহলে কত বস্তুর আয়তন কত হবে, আয়তন ভি সমান কত হবে এম বাই রো। তাহলে প্লবতা বল কত হবে, প্লাবক বল এফ বি সমান কত লিখতে পারি আমি, দেখো বস্তুর আয়তন ইন্টু তরলের ঘনত্ব ইন্টু জি, বস্তুর আয়তন ইন্টু তরলের ঘনত্ব ইন্টু জি। বাকি বলতে পারি যে আয়তন তরল অপসারিত করবে, কত আয়তন তরল অপসারিত করবে, বস্তুর আয়তন যা তাই আমি একটা স্টেপ পরে লিখেছি, তাহলে বস্তুর সম আয়তন তরল অপসারিত করবে। প্লাবক বল কত, বস্তুর আয়তন ইন্টু তরলের ঘনত্ব ইন্টু জি, তাহলে কত আসছে কত বস্তুর আয়তন কত এম বাই রো ইন্টু কত ডি ইন্টু জি। তাহলে বস্তুর উপর প্রযুক্ত লব্ধি বল কত, বস্তুর উপর প্রযুক্ত লব্ধি বল কত হবে, দুটো বিপরীতমুখী, তো ডাইরেক্ট মাইনাস করে দিই আমি। একটা হচ্ছে কি এম জি কাজ করতে কোন দিকে নিচের দিকে, এম জি মাইনাস এফ বি, তাই তো। এম জি মান কত, এম জি মাইনাস এফ বি মান কত এম বাই রো ডি জি। এখান থেকে কমন নাও তো এম জি কমন নাও, এম জি কমন নিলাম, তাহলে কত আসছে 1 মাইনাস ডি বাই রো। মনে রাখবে এখানে সবসময় কি হবে ডি মানটা ছোট হবে, যদি ছোট হয় তাহলে কি হবে বস্তুটা ডুবে যাবে, আর যদি ডি এর মানটা বড় হয় তাহলে বস্তুটা অটোমেটিক ওপর দিয়ে উঠে যাবে, তখন বস্তুটাকে নামানোর জন্য নিচের দিকে বল প্রয়োগ করতে হবে। বুঝলো জিনিসটা, ডি এর মানটা বেশি হওয়া মানে হচ্ছে কি একের থেকে বেশি হবে, একের থেকে বেশি হওয়া মানে কি লব্ধি বলটা উপর দিয়ে কাজ করছে। যে বস্তুগুলো হালকা বস্তু হয় যেমন ফুটবলকে জলে ডুবিয়ে দিলে কি হবে সেক্ষেত্রে ফুটবলটা উপরে উঠে যাবে, তার ক্ষেত্রে কত হবে এই ডি এর মানটা বেশি হবে। আর বাকিটা পাথরকে ফেলে দিলে সেখানে হচ্ছে কত এর এর মানটা বেশি এর মানটা কম, তরলের ঘনত্বটা কম, তাই পাথরটা ডুবে যাবে। এটা লব্ধি বল, এটা তাহলে কার্য কত হবে
তো কৃতকার্য সমান কত হবে? কৃতকার্য সমান লব্ধি বল ইন্টু সরণ, কত আসছে? mg1 মাইনাস ডি বাই রো ইন্টু সরণ এস, হবে তো? কোনো অসুবিধা? এবার দেখবে তোমার বইয়ে অঙ্ক দেওয়া আছে একটা 21 নম্বর অঙ্ক, ম্যাথ নাম্বার 21, ম্যাথ 21 সেট 1। এই অঙ্কটা করে নাও এখনই, দেখো বুঝতে পেরেছো কিনা। ঠিক আছে, শুধু মানগুলো বসিয়ে দেবে। যখনই মনে রাখবে কোনো বস্তুকে জলে নিমজ্জিত করব বা তলে নিমজ্জিত করব আর বল সংক্রান্ত ব্যাপার আছে, তখনই আমরা কি প্রবণতা বল অবশ্যই কাজে লাগবে। আর প্রবণতা বল লাগানোর জন্যই বস্তুকে তলে নিমজ্জিত করে দেওয়া হয়, যাই যে কোনো জিনিসের ক্ষেত্রে। তাহলে নোট করে নাও এটা। এরপর দেখো ওয়ার্ক ডান ইন রেক্টাঙ্গুলার কম্পোনেন্ট বলতে কোনগুলো? আই জে কে ক্যাপ দিলে, অর্থাৎ ধরে নাও বলা আছে এফ ভেক্টর ইকুয়াল টু মানে প্রযুক্ত বল ইকুয়াল টু এফ এক্স আই ক্যাপ প্লাস এফ ওয়াই জে ক্যাপ প্লাস এফ জেড কে ক্যাপ। এটা হচ্ছে কি এক্স অক্ষ বরাবর মান, এটা ওয়াই অক্ষ বরাবর মান, এটা জেড অক্ষ বরাবর মান। এটা এই পরিবর্তে কি সংখ্যা থাকবে। আর সরণ ভেক্টরটা বলে দিল শোনো, আর ভেক্টর বলে দিল কত? আর এক্স আই প্লাস আর ওয়াই জে প্লাস আর জেড কে। এগুলো এক্স ওয়াই থাকতে পারে শুধু। এবার হচ্ছে কার্য, আমি কি জানি কার্য সমান কি জানি? কার্য সমান কত? ডাব্লিউ ইকুয়াল টু বল ইন্টু সরণ। এখানে সরণটাকে কি আর দিয়ে নির্দেশ করা হচ্ছে, এস দিয়েও নির্দেশ করা হয়, এক্স দিয়েও নির্দেশ করা হয়। তাহলে কত আসছে? মানগুলো বসাও। তাহলে কত হবে? এই ডট প্রোডাক্টটা আগে নিশ্চয়ই করেছো। আই ক্যাপ কত হবে? 1 হয়ে যাবে। কত হবে? এফ এক্স আর এক্স প্লাস কত হবে? জে ক্যাপ 1 হবে, বাকি সবগুলো 0 হবে। জে ক্যাপ জে ডট কে ইকুয়াল টু 0, জে ডট আই ইকুয়াল টু 0, তাই তো? তাহলে এফ ওয়াই আর ওয়াই প্লাস এফ জেড আর জেড, এটাই হবে। অর্থাৎ কি এক্স অক্ষ বরাবর কার্য, ওয়াই অক্ষ বরাবর কার্য প্লাস জেড অক্ষ বরাবর কার্য, এই তিনটে কার্য যোগফলটাই হচ্ছে কি মোট কার্য। যেহেতু এগুলো সবই স্কেলার, তাই সিম্পলি স্কেলার যোগ হচ্ছে। ধরুন এরকম দিয়ে দেওয়া হচ্ছে যে এফ ইকুয়াল টু 3i প্লাস 4j মাইনাস 5k ক্যাপ, এটা ভেক্টর। তাহলে কি এত নিউটন বল প্রযুক্ত হয় একটি কণার সরণ এ 1,0,3 থেকে 2,-1,3 সরি 3 না দাও -2 বিন্দুতে একটা কণার সরণ এত থেকে এত বিন্দুতে হয়। তাহলে কৃতকার্য কত? কি করবে? তো আমাকে এফ ভেক্টরটা দেওয়া আছে, আমার এখানে আর ভেক্টরের মান জানা নেই। এখানে দেখো এ বিন্দু এবং বি বিন্দু স্থানাঙ্ক বলে দেওয়া আছে, এ এবং বি বিন্দু স্থানাঙ্ক বলা আছে। তাহলে এর পজিশন ভেক্টর আর এর পজিশন ভেক্টর জানা আছে। তো ধরে নিলাম এটা এঁকেই নিচ্ছে এরকম করে, বস্তুটা এ বিন্দু থেকে কত 1,0,3 এখানে বিতে এলো 1 2, -1 2, -1 -2। তাহলে দেখো তো এটা ও হলে কোনটা হবে? এটা ও এ, এটা ও বি, তাই তো? তাহলে কি লিখতে পারি? ও এ বামে লিখলাম কত? R1 সমান কত লিখতে পারি? I প্লাস 0 ইন্টু জে ক্যাপ প্লাস 3 ইন্টু কে ক্যাপ, আর R2 মানে ও বি সমান কত হবে? 2i ক্যাপ মাইনাস জে ক্যাপ মাইনাস 2k ক্যাপ, এটা হচ্ছে R2। তুমি ডাইরেক্ট লিখতে পারো, ছবি আঁকার দরকার নাই, আমি বোঝানোর জন্য আঁকছি। তাহলে আমাকে কোনটা সরানো হয়েছে কোত্থেকে? এখান থেকে এখানে, এ থেকে বি, তাই তো? তাহলে আমাকে বের করতে হবে কত? আর ভেক্টরটা মান বের করতে হবে। এটা R1, এটা R2। তাহলে দেখো তো R1 প্লাস আর
সমান কত আসছে R2, একই ক্রমে গৃহীত বাহু, তাহলে এটা প্লাস এটা সমান এটা, তাহলে কত লিখছি আমি R ইকুয়াল টু R2 মাইনাস R1, অর্থাৎ R ভেক্টরটা কত আসছে দেখো R2 বলতে এইটা মাইনাস এইটা, তাহলে এর কম্পাউন্ড কত আছে 2i মাইনাস জে মাইনাস 2k মাইনাস i, এটা কত 0 হলো, প্লাস 3k, তাই তো R2 মাইনাস R1 করলাম, তাহলে কত আসছে 2i মাইনাস i ক্যাপ মাইনাস জে মাইনাস এটা নাই কিছু, তাহলে মাইনাস জে ক্যাপ মাইনাস 2k মাইনাস 3k মাইনাস 5k, তাহলে কি হলো পজিশন ভেক্টরটা পেয়ে গেলে। তাহলে কি বলতে চাইছি আমি এখানে অঙ্কটা করলাম এই জন্যেই যে কোনো একটা বিন্দু বলে দিলে সেখান থেকে ডাইরেক্ট বের করতে পারবো। দেখো তো এখানে 2 মাইনাস 1 কত 1 এসছে, -1 0 কত এসছে -1, -2 -3 কত এসছে -5, অর্থাৎ কি এই বিন্দু স্থানাঙ্ক মাইনাস এই বিন্দু স্থানাঙ্ক, এটাই তো এসছে এখানে, ডাইরেক্ট লিখতে পারো, এটা তোমরা ডাইরেক্ট করতে পারো। তাহলে কার্য কত হবে W ইকুয়াল টু F ডট R সমান কত আসছে দেখো তো, এফ এর মানটা কোনটা, এটা পুট করো 3i প্লাস 4j মাইনাস 5k ডট i মাইনাস j মাইনাস 5k, তাহলে কত আসছে i ডট i মানে কত 1 হবে, 3 মাইনাস 4 প্লাস 25 কত আসছে 24 জুল, লিখিত কার্য কত হলো 24 জুল। অঙ্কটা নোট করো, নোট করার সঙ্গে সঙ্গেই সেট 1 এর 30 আর 31 নম্বর অঙ্কটা করো, ভিডিওটা পজ করে 30 এবং 31 নম্বর অঙ্কটা করো তাড়াতাড়ি। নোট করা হয়েছে? এবার দেখো একই অঙ্ক যে একটা বস্তুর ওপর প্রযুক্ত বল হচ্ছে বলে দেওয়া আছে এবং বল প্রয়োগে ফলে কণাটি সরণ ঋণাত্মক জেড অক্ষ বরাবর 3 মিটার হলো, এখানে আর স্থানাঙ্ক বলে দেয়নি, তাহলে কি করবে এখানে, তাহলে বল তো পেয়ে গেছি, আমরা জানি কি কার্য সমান W সমান কত জানি F ডট S বলতে পারি বা F ডট R, আমি যখন যেটা খুশি ইউজ করব তোমাদেরকে বোঝানোর জন্য যে যা খুশি ইউজ করতে পারো, মেন জিনিসটা থিমটা এক থাকবে। তাহলে আমাকে এস এর মানটা বলে নাই তাই তো মনে হচ্ছে, কিন্তু এখানে বলা আছে দেখো ঋণাত্মক জেড অক্ষ বরাবর, তার মানে কি জেড অক্ষ বরাবর কি আছে আই ক্যাপ নয় জে ক্যাপ নয় কে ক্যাপ, কোন দিকে ঋণাত্মক, তাহলে এস কত এখানে এস হবে -3 কে ক্যাপ, ঋণাত্মকের জন্য মাইনাস, জেড অক্ষ বরাবরের জন্য কে ক্যাপ, আর মানটা বলা আছে 3। যদি এক্স অক্ষ বলতো তাহলে কি করতাম আই ক্যাপ করতাম, ধনাত্মক বললে এটা আর ঋণাত্মক বললে মাইনাস, আর যদি কিছু না বলে দেয় ধনাত্মক বা ঋণাত্মক না বলে দেয় তো সবসময় ধরে নেবে সেটা ধনাত্মক। তাহলে কথা হবে কৃতকার্য W ইকুয়াল টু এফ এর মানটা বসাও 3i ক্যাপ মাইনাস 4j ক্যাপ মাইনাস 2k ক্যাপ ডট মাইনাস 3k ক্যাপ, তাহলে দেখো তো আয়ের সাথে কে 0 জে এর সাথে কে 0 সুদের সাথে এটা হবে কত হবে 3 দুগুণে 6k, কত হবে এটা 6 জুল, ঠিক আছে। তাহলে এই অঙ্কটা করে নিতে পারবে নিশ্চয়ই, তাড়াতাড়ি করে নাও, এই অঙ্কটা নোট করে নাও। এরপর দেখো একটা বস্তুকে নদতল বরাবর তোলা হচ্ছে, একটি এম ভরের বস্তুকে তোলা হচ্ছে, ধরো এর হাইট হচ্ছে এইচ, অর্থাৎ কি এ বি সি নদল থিটা, তাহলে একটা বস্তু যখন তুলছি ধরো নাও বি পয়েন্ট থেকে এ পয়েন্টে নিয়ে গেলাম, তাহলে এখানে কোন বলটা কাজ করছে দেখো সোজা নিচের দিকে কাজ করে কি mg, কিন্তু বস্তুটা কি এইদিকে উঠছে বা এইদিকে নামছে এরকম হচ্ছে না, এই বলের অভিমুখে কিংবা বিপরীত দিকে যাচ্ছে না, যাচ্ছে কোন দিকে এই তল বরাবর, অর্থাৎ এদিকে কাজ করছে কি mg সাইন থিটা,
তাহলে এটা কি বিরুদ্ধ বল, এর বিরুদ্ধে কি করছে, বি থেকে এতে যাচ্ছে, বি থেকে এতে যাচ্ছে, তাহলে কৃতকার্য কত হবে, কি হবে, বলের বিরুদ্ধে না বল দ্বারা, বলের বিরুদ্ধে কৃতকার্য, আমরা শুধুমাত্র মান নির্ণয় করব, কোনো রকম সাইন নিয়ে আসবো না, তো কত হবে সমান কি বল ইন্টু সরণ, বল কত এম জি সাইন থিটা, সরণ কত এ বি, এটা বি লিখতে পারো, বি থেকে এ সরণ, দেখে রিঅ্যারেঞ্জ করো তো, এম জি ইন্টু এ বি এ সাইন থিটা, ঠিক আছে। দেখো তো এই ত্রিভুজ থেকে লিখতে পারি তো আমরা যে বি এ সি বাই এ বি এ বা এ বি সমান সাইন থিটা লিখতে পারি, এসি লম্ব বাই অতিভুজ সমান সাইন থিটা, তাহলে এসি সমান কত আসছে দেখো তো এ বি সাইন থিটা, অর্থাৎ এখানে লিখতে পারি কি এম জি ইন্টু এসি অর্থাৎ এম জি এইচ, তাহলে কোন পথে গেল, এইদিকে গেল কোনো ম্যাটার হচ্ছে না, যাচ্ছে কি কতটা উচ্চতা উঠলো সেটাই ফ্যাক্ট হয়ে যাচ্ছে, অভিকর্ষ বলের বিরুদ্ধে কতটা উঠলো এম জি ওজন ইন্টু এইচ, নতলের ক্ষেত্রে কি হবে এইভাবে করবো এম জি ইন্টু এইচ, মানে আমার কি এই হাইট লাগবে আর সবসময় এম জি, উদাহরণ দুটো অঙ্ক করা আছে দেখে নেবে, ঠিক আছে, এটা নোট করো না তাড়াতাড়ি। আরেকটা অঙ্ক দেখো যে এম ভরের বস্তু সমতলে চলছে, টি সময় পরে বেগ লাভ করে ভি, তা দেখাও যে টি সময় ক্যাপিটাল টি সময় পর কৃতকার্য হবে এত, তো আমরা কি নিই প্রথমে বলে লিখে নিই কৃতকার্য সমান কত নিই, কৃতকার্য সমান বল ইন্টু সরণ, অর্থাৎ কি এফ ইন্টু এস, এফ কি লিখতে পারি শুধু মান লিখলাম এম এ ইন্টু এস, ভর ইন্টু ত্বরণ ইন্টু এস, কারণ কি আমাকে এখানে ত্বরণ বলে দিয়েছি বলে ত্বরণের ফর্মে লিখলাম, যখন যেটা বলে দেবে সেই ফর্মে লিখবো, তাহলে আমাকে এম এর মান তো বলা আছে, এর মানটা বলা আছে কি আপাতত নেই কিন্তু বলা আছে, কেমন আছে দেখো বলা আছে কি এম ভর একটা বস্তু চলছে সমতলে চলছে স্থির অবস্থা থেকে, স্থির অবস্থা থেকে, এই কথাটা যোগ করে নেবে, এম ভরের বস্তু স্থির অবস্থা থেকে সমতলে চলছে, অর্থাৎ কি তার প্রাথমিক বেগ 0, অন্তিম বেগ হচ্ছে কত ভি, তাহলে আমি দেখতে পারি তো ভি ইকুয়াল টু ইউ প্লাস এ টি, যেখানে ইউ কত 0 প্রাথমিক বেগ, তাহলে ভি ইকুয়াল টু এ টি অর্থাৎ টি ইকুয়াল টু ভি বাই সরি এ ইকুয়াল টু ভি বাই টি, তার ত্বরণ পেয়ে গেলাম, এবার সরণের মান বের করতে হবে, আমার কি বলা আছে ক্যাপিটাল টি সময় পর কৃতকার্য, তাহলে ক্যাপিটাল টি তে তার কত সরণ হবে দেখে নেবো, তাহলে ক্যাপিটাল টি সময় পর বস্তুটি সরণ কত হবে এস ইকুয়াল টু ইউটি প্লাস মাইনাস হাফ এটি স্কোয়ার, এটা ফর্মুলা হয়তো, এখানে কি ইউজ করবো ইউটিটা বাদ যাবে কারণ কি প্রাথমিক বেগ 0 আর যেহেতু ত্বরণ নিচে চলছে তাই প্লাস, কথা হবে এস ইকুয়াল টু হাফ ইন্টু এ ইন্টু টি স্কোয়ার বলতে ক্যাপিটাল টি স্কোয়ার, এর মান কত তাহলে হাফ ইন্টু ভি বাই টি ইন্টু টি স্কোয়ার, তাই তো, তাহলে এটা পেয়ে গেলাম কি সরণ পেয়ে গেলাম, তাহলে কার্য কত হবে, কার্য ডাব্লিউ সমান এম ইন্টু এ ইন্টু কত এস, এম ইন্টু এর মান কত ভি বাই টি ইন্টু এস এর মান কত হাফ ইন্টু ভি বাই টি ইন্টু টি স্কোয়ার, অর্থাৎ হাফ এম ভি স্কোয়ার বাই টি স্কোয়ার ইন্টু ক্যাপিটাল টি স্কোয়ার, দেখো তো এসছে কিনা, এটা এসছে, বোঝা গেল জিনিসটা, আজকে পর্যন্তই থাক, নেক্সট দিনে আরো করাবো, অঙ্ক দিয়ে শুরু করবো হয়তো বা অঙ্কই করাবো ম্যাক্সিমাম, আমি সমস্ত অঙ্কগুলো করিয়ে দেবো, ভালো করে ভিডিওটা দেখবে, মাঝে মাঝে কোথাও নাম্বার বলবো, আর যে অঙ্কটা বলবো সেই অঙ্কটাই করবে, অন্য কোনো অঙ্ক হাত দিয়ে যাবে না উদাহরণ ছাড়া, ভালো থাকবে।